অবশেষে লোকটি আমার সিঁথিতে সিঁদুর দিতে সফল হলো। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারের শব্দে মন্দিরের দেয়ালে আঘাত এনে আমার কাছেই ফিরে এলো। এই প্রথম কেউ হয়তো মন্দিরে আল্লাহর নাম চিৎকার করে ডেকে উঠল। আমি 5 জন মানুষের শিকার হলাম শুধু মিথ্যা কথার প্রতিবাদ করার জন্য। আমার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে, অ্যাসিডের বোতল নেই, যে কিছুক্ষণ আগে আমার সামনে একটা কাঠের উপর কিছুটা অ্যাসিড ফেলে দেয় এবং সেটা পড়ে যায়, যেটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। ঘটনা ঘটেছিল 8 দিন আগে। আইসিটি ক্লাস করে আমরা কয়েকজন বান্ধবী মিলে সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলাম। সামনে কয়েকটি ছেলে দেখে মাথা নিচু করেই আসছিলাম। এমন সময় একটি ছেলে বলে উঠল, যারা বোরখা পরে তারাই বেশি খারাপ এবং এর আড়ালে নোংরামি করে বেড়ায়। আর একজন বলে উঠল, বাদ দে তো, এই মেয়েগুলো যে কয়জনের সাথে শুইছে সেটা জানেই আছে। আমি মুসলিম, তাই পর্দা সম্পর্কে এমন কথা শুনে চড়চড় করে মাথায় রক্ত উঠে গেল। এই কথাটা আমার সহ্য হয়নি। আমি সোজা গিয়ে ছেলেটির কলার ধরে 2-4টা চড় মারি খুব জোরে। এই, তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করিস তোর মা কতজনের সাথে শুয়ে তোর মতো কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছে। পর্দার মর্যাদা তোরা কি বুঝবি? দেখে তো মনে হচ্ছে সব নেংটির বাচ্চা। আর এই কথাটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ালো। আজ যখন ক্লাস করার জন্য বাসা থেকে বের হই, তার খানিক পর একটা হাইস এসে আমার সামনে দাঁড়ায় এবং সবার সামনেই আমাকে উঠিয়ে নিয়ে এখানে আসে। ছেলেটি আমাকে ঠাস করে চড় দিয়ে বলল, তোর মতো 2 টাকার মেয়ে সাহস কী করে হলো অতগুলো মানুষের সামনে আমায় চড় মারা? দেখ এবার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা কাকে বলে। আমি কেঁদেই যাচ্ছি। সত্যি আজ আমার সব শেষ হয়ে গেল। আমি কি করব আল্লাহ? অপর একজন বলে উঠল, এই শুভ্র, রাগের মাথায় একটা মুসলমান মেয়েকে তো সিঁদুর পরে বিয়ে করলি, এখন কি করবি? কি আর করব, ওর বাসার সামনে ফেলে দিয়ে আসবো? আমার গায়ে হাত তোলা কি জিনিস ওকে বুঝতে হবে না? সম্মান কি জিনিস এবার বুঝবে। আমাকে আবার টেনে হিঁচড়ে হাইসে উঠিয়ে আমার বাসার সামনে বিকেলের দিকে ফেলে দিয়ে চলে যায়। আমার বোরখা টানা হিঁচড়া করতেই ছিঁড়ে গেছে। মাথা ভর্তি সিঁদুর এবং হিজাবের ঠিক নেই। আমি মাথা নিচু করে বাসার কাছে এসে দেখি অনেক মানুষ, সবাই আমার দিকে তাকিয়ে আছে এবং অনেকে বলল, এই মেয়ের ইজ্জত কি আর রাখছে? সব শেষ। আমি বাসার ভিতরে ঢুকে পড়লাম। ডাইনিং রুমে যেতেই চাচাকে দেখতে পেলাম। উনি এসে সোজা আমায় থাপ্পড় মেরে বলল, বাহিরে মুখ দেখানোর আর আমার জোর রাখলি না। জন্মের সময় মা মারা গেছে, তার 1 বছরের মাথায় বাবাও মারা গেছে। এই চাচার কাছেই মানুষ আমি। খুব কষ্টে এত দূর অবধি এসে আজ এত বড় একটা অঘটন ঘটে গেল। চাচার চিৎকারে চাচি এবং নিপা আর নিশা বের হয়ে এলো। চাচা সে বলে দিল যেন ঘরে না ঢোকে। ও রাত থেকে এখানেই সব বন্ধ। নিপা আর নিশা এসে বলল, পরি কই ছিলি? সবাই তোর নামে খারাপ বলছে। ওরা তোকে কোথায় নিয়ে গিয়েছিল? তোর মাথায় লাল এগুলো কি? তুই ঠিক আছিস তো? আমি নিপা আপুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলাম। চাচি এসে সোজা জানিয়ে বলল, তুই এখন কোথায় যাবি জানি না, মুখপুরে এসে এখানে উঠেছিস আর কোথাও যাওয়ার জায়গা পেলি না? তোর জন্য নিজের মেয়ে 2টাকে ভালো জায়গায় বিয়েও দিতে পারবো না। এত মানুষ মরে, তোর মরণ হয় না? গলায় দড়ি দিয়ে মরতে পারিস না? আমার কান্না দেখে নিপা ও নিশা আপু ওরা দুজনেই কাঁদছে। আল্লাহ, আমি কি করব? আমার মৃত্যু দাও আল্লাহ। আমার পিঠ দেওয়ালেও ঠেকে গেছে। অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আমি এখন কই যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। ওখানেই ওভাবে বসে রইলাম। পাশের বাসার আফজাল চাচা এসে চাচাকে কী যেন বুঝিয়ে গেল। আমায় শুধু বলল, ছেলেগুলোকে চিনতে পারবি? আমি শুধু হুঁ বলে চুপ করে রইলাম। রাত 9টা পর্যন্ত আমি ওভাবে বসে রইলাম। নিপা আপু এসে আমাকে রুমের মধ্যে নিয়ে গেল। নিজের বাসাটাও আজ অচেনা লাগছে। যার বাবা মা থাকে না সেই বোঝে বাবা মার ছায়া একটা সন্তানের জন্য কতটা জরুরি। রাত 11টা বাজে। আমি ধীরে ধীরে ছাদের চিলেকোঠা রুমে গিয়ে ওড়নাটা টিনের চালার বাঁশের সাথে বাঁধলাম। কাল কিভাবে সবাইকে মুখ দেখাবো? চাচা বা কী করবে? তার থেকে মরে যাওয়াই ভালো। চাচি তো বলল গলায় দড়ি দিতে। ওড়নার ফাঁস বেঁধে গলার ভিতরে দিলাম। গলায় ওড়না বেঁধে দাঁড়িয়ে আছি আর ঝুপঝুপ করে কাঁদছি নিঃশব্দে। যদি চিৎকার করে কাঁদতে পারতাম তাহলে কষ্ট কমে যেত। আমার যে মা নেই, কার কোলে মুখ লুকিয়ে কাঁদবো? আল্লাহ, আমি আর পারছি না সহ্য করতে, বুকে খুব কষ্ট হচ্ছে। তুমি কি আমার কষ্ট বোঝো না? গলা থেকে ফাঁস খুলে ফেলে বসে পড়লাম। আল্লাহ, তুমি না বলো? তুমি যা করো বান্দার মঙ্গলের জন্য করো। কিন্তু আমার কি এমন মঙ্গল হলো? জবাব দাও বলে ডুকরে কেঁদে উঠলাম। মোট 6 বার চেষ্টা করলাম কিন্তু পারলাম না সুইসাইড করতে। শেষে ডিসিশন নিয়ে ফেললাম, কিছু মানুষের অপরাধে আমি কেন আমাকে জাহান্নামে ফেলে দিব? ওদের তো আমি দেখে নিব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বলে নিচে নেমে আসলাম।
3টা চিঠি লিখলাম, চাচা চাচি, 2 বোন এবং সব পাড়া প্রতিবেশীর উদ্দেশ্যে। লাস্টে একটা কথাই লিখলাম, দুনিয়ার বাস্তবতা করুন, যার বাবা মা নেই তার কেউ নেই। মাথার উপরে ছাতা থাকা যে কতটা জরুরি সবাই আমাকে দেখে শিখুন। নিজের সার্টিফিকেট, মায়ের হাতে 2টা চূড় আর নিজের পোশাক ব্যাগে ভরে বাসা থেকে বের হলাম। গন্তব্য অদূরে রেল স্টেশন। বাইরে নেমে বুঝতে পারলাম আকাশের অবস্থা খুব ভালো নয়, তাই পা দ্রুত চালালাম। 20 মিনিটের ভিতর রেল স্টেশনের মধ্যে চলে এলাম। একটা বেঞ্চিতে বসলাম আর এমন সময় খুব জোরে বৃষ্টি নেমে আসলো। টিনের চালায় এত জোরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছিল যে নিজের কথা নিজেও শুনতে পারবো না মনে হয়। একটু দূরে 3টা মধ্যবয়সী মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, যারা বিশ্রীভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না সামনে মহাবিপদ। যেগুলো দোয়া জানি সেগুলো পড়তে থাকলাম আর আল্লাহর কাছে এই বিপদ থেকে আশ্রয় প্রার্থনা চাচ্ছিলাম। এমন সময় আজানের শব্দ কানে আসতেই মাথায় বুদ্ধি চলে এলো। যেই ভাবা সেই কাজ। দৌড়াইতেই লাগলাম মসজিদের দিকে। ওরাও আমার পিছে পিছে দৌড় শুরু করলো। আমি বৃষ্টির মধ্যে দৌড়ে মসজিদের গেটের মধ্যে ঢুকে পড়লাম। ওরা ভাবতেও পারেনি আমি এই কাজ করব। মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছি। মুয়াজ্জিন আজান শেষ করে আমাকে দেখতে পেল। উনি আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, কিছু সমস্যা মা? আমি থরথর করে কেঁপেই যাচ্ছি। এতে উনি বুঝলেন আমি সমস্যায় পড়েছি। উনি বাইরে উকিয়ে দিতে ওরা লুকিয়ে পড়ে। আমি ওনাকে বললাম, চাচা একটু রেল স্টেশন অবধি পৌঁছে দিবেন, আমার খুব ভয় করছে। উনি আমাকে এগিয়ে দিয়ে চলে গেলেন। স্টেশনের মধ্যে কিছু যাত্রী চলে এসেছেন, তাই হাঁপ ছেড়ে বাঁচলাম। মাথায় ভালো করে ওড়না দিয়ে বড় ঘোমটা টানলাম যাতে সহজে কেউ চিনতে না পারে। 5-7 মিনিট পর ট্রেন চলে আসলো এবং আমিও জলদি উঠে একটা জানালার কাছে বসে পড়লাম। একটু পর ট্রেন ছেড়ে দিল। আমার জন্মস্থান যেখানে বড় হয়েছি, যেটা আমার মাতৃভূমি, সেই স্থান ছেড়ে চলে যাচ্ছে সারা জীবনের জন্য। জানি না কোনোদিন ফিরে আসবো কি না। এই কথা ভাবতেই 2 চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। পরীর চাচা আশরাফ ফজরের নামাজ পড়তে উঠে বাইরে এসে দেখে মেন গেট খোলা। পরী চাচি রোকেয়াকে জোরে হাঁক ডাক দিলে বাসায় সবাই উঠে আসে, শুধু পরী ছাড়া। পরীকে দেখতে না পেয়ে আশরাফ নিশাকে বলল, দেখ তো পরী কোথায়? নিশা দৌড়ে গিয়ে ওর রুমে গেল, কিন্তু ওকে পেল না, শুধু টেবিলে 3টা চিঠি পেল। বাবা, পরী নেই, ও মনে হয় চলে গেছে বাসা থেকে। আমাদের উচিত ছিল আজ অন্তত ওকে দেখে রাখা। যা ওর উপর দিয়ে ঝড় গেল বলেই কেঁদে উঠল নিশা। আশরাফ ধপ করে বসে পড়ল মাটিতে। সকাল হতে না হতে রটে গেল পরী বাসা থেকে পালিয়েছে, কিন্তু কেন পালিয়েছে সেটা বুঝেও কেউ বুঝল না। প্রতিবেশী আফজাল মিয়া এসে বলল, আশরাফ চলো থানায় একটা জিডি করে আসি। রোকেয়া খেকিয়ে উঠে বলল, আমরা কি ওকে তাড়িয়ে দিছি? ও নিজে থেকে চলে গেছে। রূপের বাহার তো আর কম নেই, গিয়ে দেখো, ওর নাগরের সাথে চলে গেছে। শোনো নিপার বাবা, যদি তুমি থানায় গেছো আমি এই এক কাপড়ে বাড়ি ছাড়া হব। আল্লাহকে ভয় করো রোকেয়া, তোমার ঘরেও 2টা মেয়ে আছে। এই চোখে অনেক কিছু দেখেছি, কম অত্যাচার তো তোমরা কেউ করনি ওকে। বলে আফজাল মিয়া চলে গেল। শুধু নিপা আর নিশাই কেঁদে যাচ্ছে তাদের এতিম চাচাতো বোনটার জন্য। 16 কি 17 বয়সী মেয়ে বৃষ্টিতে আধা ভিজা জানালার পাশে বসে ফুপিয়ে কাঁদছে। সেটা ট্রেনের কামরার কারো চোখ এড়ায়নি। সবাই কেমন জানি করে তাকিয়ে আছে। আমি লোকদের ওভাবে তাকিয়ে থাকতে দেখে নিজেকে সংযত করে নিলাম। চোখ মুছে মাথায় কাপড় দিয়ে বসে থাকলাম। কিছুক্ষণ পর টিটি আসলো টিকিট চেক করতে। আমি বেশ ভয় পেয়ে গেলাম। আমার কাছে কোনো টাকা বা টিকিট কিছুই নেই। ওরা কি আমাকে পুলিশে দিবে এই ভেবে কুঁকড়ে গেলাম। বাইরের সম্পর্কে আমার ধারণা তেমন নেই বললেই চলে। এই মেয়ে, তোমার টিকিট দেখি বলে টিটি আমার দিকে তাকালো। আমি ওদের দিকে চুপ করে তাকিয়ে আছি। এই মেয়ে, জলদি দাও। তোমার কাছে কি আমাদের বসে থাকলে হবে? আমাদের কি কোনো কাজ নেই? বলে খুব জোরে ধমক দিল। আমার বুকের ভিতর দুম দুম করে শব্দ বেজিয়ে যাচ্ছে ভয়ে। এবার কি করব? মেয়েটি আমার সাথে আসছে। এখানে আসুন বলে কেউ টিটিকে ডাকলো। আমি তাকিয়ে দেখলাম একটি 70 কি 75 বছরের লোক, কোট টাই পরা, আমার সামনে বসা। বেশ রুচিশীল ভদ্রলোক। উনি আমার ভাড়াটি দিয়ে দিল। স্যার, উনি আপনার সাথে সেটা বললেই পারতো, আমরা এরকম ব্যবহার করতাম না। ওকে। আমি ভদ্রলোকটির দিকে তাকাতে একটু দূরে সেই 3টা লোককে দেখলাম। এতে আমি বেশ চমকে গেলাম। এখন আমি এদের টার্গেট সেটা বেশ বুঝিয়ে গেছি। অভাগা যেদিকে যায় সেদিকে সাগর পুরায়। অসহায়ভাবে লোকটির দিকে তাকালাম, আবার ওই 3 জনের দিকে একবার। ছোট মানুষ আমি, কিভাবে কি করব বুঝতেই পারছি না। দুপুরে নাগাদ ট্রেনটি ঢাকা কমলাপুরে থামল। ভদ্রলোকটি হঠাৎ আমায় এসে বলল, চলো আমার সাথে, ভয় করো না। ওনাকে একটু ভরসা পেয়ে ওনার সাথে নেমে পড়লাম। সাথে সাথে
3টি লোকও নামলো। এই প্রথম ঢাকাতে আসলাম, সম্পূর্ণ অচেনা শহর আমার কাছে। উনি বলল, মা, যদি কিছু মনে না করো তুমি আমার সাথে আসতে পারো। তোমার মতো আমার একটা নাতনি ছিল যে 1 সপ্তাহ আগে একটা দুর্ঘটনাবশত মারা গেছে। বলেই চোখে জল মুছলেন। আমি কোনো কথা না বাড়িয়ে ওনার সাথে একটা রিকশায় উঠলাম। এছাড়া কোনো উপায় নেই আমার কাছে। আমার যাওয়া দেখে 3টি লোক তাদের নিজেদের হাত কামড়াচ্ছিল। রাস্তায় উনি আমার সাথে স্বাভাবিকভাবেই কথা বলার চেষ্টা করলেন। আমি ওনাকে সব বললাম এবং ফুঁপিয়ে কেঁদেই চললাম। মনে মনে একবার ভাবলাম, উনি আমাকে বিক্রি করে দিবেন না তো। আমার ধারণা ভুল করে দিয়ে অনেক বড় বিশাল একটা বাসার সামনে রিকশা থামালেন। ভাড়া মিটিয়ে বললেন, আমাদের 4টা গাড়ি আছে, তবুও রিকশাতে চড়ার মজাই আলাদা, বুঝলে। আমি শুধু ঘাড় নাড়ালাম। দারোয়ান গেট খুলে দিলে বাসায় ঢুকলাম। এত বড় শহরে এত বড় বাড়ি, তার উপর এত বড় জায়গার উপর দেখেই অবাক। নিশ্চয়ই ওনারা জমিদার টাইপের ছিল হয়তো। কলিং বেল দিতেই এক মহিলা এসে দরজা খুলে দিল। আমাদের দেখে চিৎকার দিয়ে বলে উঠল, গিন্নিমা, এসে দেখুন কি ঘটনা ঘটেছে। লোকটি ধমক দিয়ে বলল, এই কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? একটি মহিলা, যার সিঁথি ভর্তি সিঁদুর, কপালে সিঁদুরের ফোঁটা এবং খুবই অভিজাত মহিলা, সে এসে আমাকে দেখে চিৎকার করে ডুকরে কেঁদে উঠে বলল, ও বৌমারা, তোমরা কে কোথায় আছো, এদিকে এসে দেখো তোমার শ্বশুর কি কাণ্ডটানেই করেছে। এ বয়সে আবার বিয়ে করে এনেছে। বলেই সেন্সলেস হয়ে পড়ে গেল। কাজের মহিলাটি ওনাকে ধরে বলল, কর্তা, এটা আপনি কি করলেন? একদম ঠিক করেননি। বুড়ো বয়সে ভীমরতি। আরও অনেকে আমাদের সামনে এসে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। লোকটি আমার দিকে তাকিয়ে লজ্জায় পড়ে গেলেন। আমি একটা হিন্দু বাসায় এসে পড়েছি। ওহ আল্লাহ, আবার সেই যন্ত্রণা। জানি না কি আছে কপালে। আমার জীবনে যে আরও চমক আছে এই বাসাতে, আমি তা কখনোই ভেবে দেখিনি। সবাই মহিলাটিকে ধরাধরি করে তুলতে গেল। এবার ভদ্রলোকটি বেশ জোরেই সবাইকে ধমক দিল। ওনার এক ধমকে সবাই চুপ। লোকটির পরিবারে বেশ দাপট দেখছি। এটা আমার বন্ধুর নাতনি। আজ থেকে এখানেই থাকবে। পড়াশোনার জন্য এসেছে। আসার সময় মাথায় রং পড়েছে। আর হাঁটুর বয়সী মেয়েকে কোন দুঃখে বিয়ে করতে যাব? ওনার স্ত্রী চট করে চোখ মেলে বলল, আপনি সত্য বলছেন? বিমলা, তুমি যে জ্ঞান হারানোর নাটক করছো সেটা ভালো করেই জানি। উনি আমাকে নিয়ে সোজা ছাদে আসলেন। সেখানে একটি রুম খুলে ভিতরে ঢুকে বলল, যেহেতু তুমি মুসলিম, তাই আমার স্ত্রী তোমাকে নিচে থাকতে দিবে না। এখানে থাকতে পারবে না? আমি ঘাড় নাড়িয়ে সম্মতি দিলাম। কালকে এসি লাগিয়ে দিবে এবং যা যা দরকার তুমি রেস্ট করো বলেই চলে গেলেন। বিশাল একটি অভিজাত বাসা, কি নেই এখানে। আমি ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হয়ে দেখি ওনাদের কাজের মেয়েটা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। শুনেছি তুমি নাকি মুসলিম ঘরের মেয়ে মানুষ, যেখানে সেখানে হাত দেবে না বলছি। গঙ্গা জল দিয়ে আবার ধুতে হবে। ঠাকুর ঘরে তো একদম যাবা না। দায় পড়েছে আপনাদের ঠাকুর ঘরে যেতে, মনে মনে বললাম। আমি এই ঘরে 12 বছর ধরে কাজ করছি। সবাই আমাকে পলা বলেই ডাকে। নাও, খাবার আনছি, খেয়ে আমাকে উদ্ধার করো। আমি বিসমিল্লা বলে খাবার খেয়ে নিলাম। উনি চলে গেলেই আমি ঘুমিয়ে পড়লাম। আমি খুব ক্লান্ত ছিলাম। ভদ্রলোকটির নাম নিতেই সেন। একজন রিটায়ার্ড ব্যারিস্টার, একটাই ছেলে। তাদের আবার 2টি ছেলে, 1টি মেয়ে। সন্ধ্যার পর একটি মেয়ে এসে আমায় ডাক দিয়ে বলল, এই তুমি এখনও ঘুমাচ্ছ? দিদুন দেখলে বকা দিবে তো। আমি চোখ মিলিয়ে দেখি একটা মেয়ে। আমি ধরপড় করে উঠে বসলাম। তুমি কে? আমি অর্পিতা। তোমার নাম কি? পড়ি। কিসে পড়ো তুমি? ক্লাস 10। চলো, তোমাকে আমাদের পুরো বাসা দেখাই বলে হাত টেনে রুম থেকে বের করে আনলো। মেয়েটি বেশ মিশুক। আমাকে একে একে সব দেখালো। এই পরিবারটা বেশ, কিন্তু অর্পিতার দিদুন আর মা আমার সহ্য করতে পারে না। ব্যাপার না, চাচি কতবার ভাতের থালা কেড়ে নিছে তা গুনে শেষ করা যাবে না। এভাবে 7 দিন কেটে গেল। বেশ মানিয়ে নিয়েছি। আমি নিচে খাবার খেতে শুধু যাই, কারণ অনেকে আমায় পছন্দ করে না। অর্পিতা আর নিতাই দাদু এসে গল্প করে যায়। সেদিন সন্ধ্যায় আমি ছাদে বসেছিলাম। অর্পিতা এসে বলল, আমার মেজো ভাইয়া এসেছে, তুমি দেখবে তাকে? না অর্পিতা, পরে দেখব, আমার শরীর বেশ খারাপ। ওকে, দাদুকে পাঠিয়ে দিচ্ছি বলে চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। জ্বর আসা আসা ভাব। 8:30টার দিকে নিতাই দাদু রুমে এসে বলল, পড়ি, তোমার নাকি শরীর খারাপ? না তেমন কিছু নয়। নিচে চলো বলে আমাকে নিয়ে আসলো। ডাইনিং টেবিলে আমি ওনার সাথে বসি আর আমার পাশে অর্পিতা। আমি খাচ্ছিলাম। এমন সময় কেউ যেন বলল, কি ব্যাপার অর্পিতা, আমাকে ছেড়েই খাচ্ছিস? আমি তার দিকে তাকিয়ে যা দেখলাম, এতে আমার গলায় ভাত আটকে যাওয়ার অবস্থা। ভীষণ জোরে বিষম খেয়ে উঠলাম। এ আর কেউ নয় যার জন্য আজ আমার এই পরিস্থিতি, এটা সেই ছেলে। দাদু আমাকে পানি এগিয়ে দিয়ে বলল, জল খাও আর ধীরে সুস্থে খাও। কি আর খাবো, চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে।
ছেলেটিও আমার দিকে তাকিয়ে আছে, হয়তো চিনতে পেরেছে। আমি কোনো মতো খেয়ে উপরে চলে এলাম। রুমে এসে বসে ঘেমে একাকার হয়ে গেছি এসি রুমে থাকা সত্ত্বেও। এটা কিভাবে সম্ভব? নিজের ফোন বের করে ভিডিওটি বের করে আবার দেখল, না, সেই মেয়েটাই। ও এখানে কিভাবে আসলো? রাত 11টা বাজে, শুয়ে আছি, গায়ে জ্বর এসে গেছে ভীষণ। এমন সময় দরজায় নক করলো। আমি চুপ করেই আছি। পরিদি, আমি অর্পিতা, দরজা খোলো। আমি জ্বরের ঘরে দরজা খুলে দিয়ে না দেখেই আবার খাটে এসে শুয়ে পড়লাম। পরিদি, দেখো, দাদা আসছে তোমার সাথে পরিচিত হতে। অর্পিতা, আমার খুব জ্বর আসছে, আমার সমস্যা হচ্ছে। ও আমার গায়ে হাত দিয়ে চমকে উঠে বলল, বেশ, জ্বর তো আসছে, দাঁড়াও, আমি থার্মোমিটার আর মেডিসিন নিয়ে আসছি বলে চলে গেল। আমি তাকিয়ে দেখি সেই ছেলেটি। শুভ্র এক ঝটকায় পরীকে টেনে তুলে বলল, এই মেয়ে, তুমি এখানে কিভাবে? আমার এত রাগ উঠল যে ওনাকে ওই অবস্থায় গায়ে সমস্ত শক্তি দিয়ে ঠাস করে চর মেরে দিলাম এবং বললাম, তোর সুখ হারাম করতে এসেছি এই বাসায় আজরাইল হয়ে। এবার বুঝবি, দেখ কেমন মজা লাগে। তোর এই সুন্দর চেহারার পেছনে যে কুকুরের চেহারা আছে সেটা তোর পরিবারকে দেখাতে হবে না। সিঁড়িতে কারো আসার শব্দ পেয়ে আবারে বসে পড়লাম খাটে। অর্পিতা আসতে শুভ্র অপমানিত ওর রাগান্বিত হয়ে চলে গেল। জ্বর মেপে মেডিসিন খাইয়ে অর্পিতা চলে গেল। আমি রাগে কেঁদে উঠলাম, আল্লাহ, আমায় কোন জায়গায় এনে ফেললে? সকালে ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে দেখি শুভ্র দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে রুমে আসতে উনি আমাকে ডাক দিল। আমি দাঁড়িয়ে গেলাম। এমন সময় কাজের মেয়ে পলা বাটিতে করে কী যেন নিয়ে এসে বলল, এ কি দাদাবাবু, আপনি এখানে? শুভ্র কিছুটা হকচকে উঠে বলল, এই তো, সকালের বাতাস ভালো লাগে তাই। পরি, মিষ্টি খাও। কিসের মিষ্টি? ও মা, তুমি জানো না এত বড় খবর? আমি বিসিএস রিটেন পরীক্ষায় প্রথম হয়েছি। কাল 12টার পর ফলাফল প্রকাশিত হয়েছে, সে উপলক্ষে। আমার হাতে মিষ্টি দিয়ে পলা চলে গেল। পলা চলে গেলে মিষ্টিগুলো শুভ্রের মুখের সামনে ছুঁড়ে মেরে বললাম, ও মানুষ কখনো মানুষ হয় না বলেই রুমে দ্রুত চলে আসলাম। দরজা লাগিয়ে দিয়ে বসে ফুঁসে যাচ্ছি। খারাপ মানুষের এত ভালো রেজাল্ট হয় কিভাবে? শুভ্র রাগে অপমানে পরীর রুমের দরজায় গিয়ে দুটো লাথি মেরে নিচে চলে আসে। আমি সকালে নিচে নামতে বিমলা দিদুনের সাথে ধাক্কা খেয়ে গেলাম। উনি গলা খেকিয়ে উঠে বললেন, নষ্ট করে দিলি তো সব, আবার গোসল করতে হবে। শুভ্র এসে বলল, দিদুন, এই মেয়ে কোথা থেকে জুটেছে? ছোট লোক কীভাবে বুঝবে হাই পরিবারের সাথে কিভাবে চলতে হয়? বলে একটা শয়তানি হাসি দিল। ওনার কথা শুনে এত কষ্ট হলো যে আমি ওখান থেকে উপরে চলে আসলাম। অর্পিতা পরি আসেনি খাবার খেতে। আমি ডেকে আনছি দাদু বলে অর্পিতা চলে গেল। বাধ্য হয়ে নিচে নামতে হলো। খেতে খেতে নিতাই সেন বলে উঠল, সামনে পূজা, সবার যা যা কেনাকাটা আছে আগে থেকে করে নাও, পরে ভিড় হবে। দাদু, তাহলে আজই যাব? তুই কেন একা যাবি? আমরাও যাব তো অর্পিতা। সবাই শপিংয়ে চলে গেছে, আমি আর পলা আন্টি সহ আরও দুটা কাজের লোক বাসায়। আমি উপরে আমার রুমে এসে ছিটকিরি লাগিয়ে পেছনে ফিরে দেখি শুভ্র আমার বিছানায় শুয়ে আছে। আমি পেছন ফিরে দরজার ছিটকি খুলে দেওয়ার আগে ও উঠে আমায় ধরে ফেলল। আমি একবার চিৎকার দিতেই আমার মুখ টিপে ধরল এবং বুকের সাথে জড়িয়ে নিল। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি হাতে কামড় দিই শুভ্রের। শুভ্র এতে আরও রেগে যায় এবং এক ঝটকা ওড়না খুলে নেয়। আমি বলছিলাম না আমার পিছে না লাগতে? আজ তোমার হাল এমন করব যাতে মুখটা কাউকে দেখাতে না পারো। আমি গায়ে শক্তি দিয়ে ধাক্কা দিই এবং চিৎকার দিয়ে উঠি। তোমার চিৎকার কারো কান অবধি যাবে না বলে আমার হাত ধরে এক টানে ওর বুকের ভিতর নিয়ে যায়। ছাড়ুন বলছি। কেন? আমার চরিত্র সবার সামনে দেখাবা, সেটার একটা ব্যবস্থা করতে হবে না? এবার আমার চোখ বেয়ে পানি ওর বুকে পড়ল। এটা দেখে ও এক ঝটকায় আমাকে খাটের উপর ছুঁড়ে ফেলে দিল। আমার বাসায় থাকবা, আবার আমার সাথেই পাঙ্গা নেবা? হয় এখান থেকে চলে যাবা, না হয় চুপ করে থাকবা। বলে যে চলে যেতে লাগলেই আমি ছোট্ট ফুলদানিটা শুভ্রের দিকে ছুঁড়ে মারি। ফুলদানিটা ওর হাতের সাথে বাড়ি লেগে ভেঙে যায় এবং ওর হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগে। আমার সাথে লাগতে আসার ফল এটাই। এবার শুভ্র এসে ঠাস করে দুটো চর মেরে ওর রক্ত আমার সিথিতে দিয়ে বলল, সামাজিক রীতিতে আমার বউ তুমি, তাই তোমাকে রেপ করলেও আমার পাপ নাই, কিন্তু তোমার সম্মান কোথায় দাঁড়াবে সেটা তুমি বুঝে আমার সাথে লাগতে এসো। আর তুমি কিভাবে এ বাসায় থাকো আমি সেটা দেখব বলে চলে গেল। আমি গাল ধরে ঢুকরে কেঁদে উঠি। ও আল্লাহ, হয় আমাকে নিয়ে যাও, না হয় মুক্তি দাও। শুভ্র রুমে এসে হাত ড্রেসিং করে। বেশ কেটে গেছে। বেয়াদব মেয়ে কোথাকার, সাহস হয় কী করে আমার গায়ে হাত তোলা? নিজের বাবা মা কোনোদিন হাত ওঠায়নি, সেখানে কি না বাইরের মেয়ে ওঠায়? ওর অবস্থা যদি খারাপ না করে ছাড়ছে তো আমার নাম শুভ্র নয় বলে বাসা থেকে বের হয়ে গেল। পলা এসে বারবার দরজা নক করছে, কিন্তু বিরক্ত হয়ে গিয়ে খুলে দিলাম।
এই পড়ি, তোমাকে এত ডাকতে হয়? বলে আমার দিকে তাকিয়ে বললে, কি তোমার চোখ মুখ এত লাল কেন? কিছু হয়নি। আপনি কিছু বলবেন? হুম, চলো খেতে, আমি সব বেড়ে দিচ্ছি। আপনি যান, আমি আসছি। দরজার কাছে রক্ত দেখতে পেয়ে বলল, এখানে রক্ত কই থেকে এলো? আমার পা কেটে গেছে সেখান থেকে বলে ওই অবস্থায় তাকে নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে বললাম, পলা আন্টি, আমার খেতে মন চায় না, ভালো লাগছে না। সবাই আমারে পলা বলে ডাকে, তুমি আমাকে এত সম্মান কেন দিচ্ছ? কারণ সব মানুষ সমান, মানুষের মধ্যে ভেদাভেদ নেই। তুমি এই বাসায় কাজ করো, সেটাও তোমার একটা পেশা। ধরো তুমিও চাকরি করো একটা, তাই আমার কাছে তুমি এবারই সবার মতো সম্মানীয় বলে উপরে চলে আসলাম। আবার পলার চোখের জল গাল দিয়ে বেয়ে পড়ছে। এভাবে কেউ তাকে কখনো বলেনি। সন্ধ্যার পর সবাই শপিং করে বাসায় এসে পড়ে। করে পলা সবাইকে শরবত দিয়ে জলদি। বাইরে কি গরম বলে নিতাই সেন সোফাতে বসে পড়ল। পলা এসে সবাইকে শরবত দেয়। কর্তা সবার জন্য কাপড় আনছেন, পরীর জন্য আনেননি। পরীর কথা শুনে বিমলা পলাকে ধমক দিয়ে বলে, মানুষের জন্য তোর দরদ উঠতে উঠছে দেখছি, খামকা কথার মধ্যে বাহাত ঢুকে দিলি। পলা মাথা হেলে চলে গেল। রাত 9টার দিকে দাদু আমার রুমে এসে একটা অ্যান্ড্রয়েড সেট দিল এবং কিছু প্যাকেট। দেখ তো পছন্দ হয়েছে কিনা। আমি সব প্যাকেট খুলে দেখলাম। গর্জিয়াস ড্রেস পছন্দ হয়েছে? দারুণ। জানো, তোমার বয়সী, তোমার মতোই দেখতে আমার একটা বান্ধবী ছিল, রেনু। অকালে অসুস্থ হয়ে মারা গেল বলে মাথা নিচু করে ফেলল। দাদু, আমি তো রেনু বলে হেসে উঠলাম। উনিও আমার কথায় হেসে উঠলেন। ওনার চয়েস আছে বলতে হয়। আমি কাল 5 দিনের জন্য দিনাজপুর যাব, অনেক দূরের পথ। তোমাকে কিন্তু ফোন দিব, নাম্বার সেভ করাই আছে। তুমি 5 দিন ভালোভাবে থেকো, নিচে যাওয়ার তেমন দরকার নেই। বিমলার কাছ থেকে দূরেই থেকো বলে আমাকে নিয়ে নিচে নামলেন। নিচে নামতেই দেখি শুভ্রের মা কাঁদছে আর শুভ্র সোফায় বসে আছে। হাত কেমনে কাটলো তোর বাবা? কখন কাটলো এইসব হাবিজাবি কথা? মা বাদ দাও তো, আমি ঠিক আছি বলে কটমট করে আমার দিকে তাকালো। আমিও সাথে সাথে তাচ্ছিল্য হাসি দিয়ে মনে মনে বললাম, দেখ বেটা কেমন লাগে। পরের দিন সকালে দাদু চলে গেল। উনি যাওয়ার আগে হাতে 2000 টাকা দিয়ে গেছেন। আমি কাঁদছি। আমাকে কেউ কখন এভাবে যত্ন করে টাকা দেননি। সকাল 9টার দিকে ডাক পড়ল নিচে, তাই বাধ্য হয়ে গেলাম। বিমল আরও চোখে পরীকে দেখছে একদম মাথা থেকে পা অবধি। মেয়েটা দারুণ সুন্দরী, কোমর ছাপিয়ে চুল নেমে গেছে, গায়ের রং দুধ আর হলুদ মিশানো, এক কথায় অমায়িক চেহারা। এই মেয়ে, তুমি যে আমার স্বামীর বন্ধুর নাতনি নও সেটা আমি জেনে গেছি। আমার স্বামী ভালো মানুষ, তাই তোমায় রাস্তা থেকে তুলে আনছে। কিন্তু এখানে বসে বসে খেলে চলবে না, কাজ করতে হবে। দিদুনের পাশে বসে শুভ্র মুচকি মিশে হাসছে। এবার বুঝছি এই ব্যাটাই ক্লিক লাগাইছে বলে শুভ্রর দিকে তাকাইতেই ও বলল, দিদুন, কেউ যদি তোমাকে অকারণে আঘাত করে তাহলে তাকে কি করা উচিত? তাকে উচিত শিক্ষা দেওয়া উচিত। আপাতত 5 দিন তাদের সাথে টেবিলে খাওয়া নিষেধ। সকালে সবাই খেতে বসেছে। শুভ্রের বাবা অমল সেন বলল, কি ব্যাপার পরি আজ নেই? শুভ্রের মা অনিতা বলে উঠল, ও খেয়ে নিছি। কেমনে এরা যে ডাহা মিথ্যা কথা বলে আল্লাহই ভালো জানে। সকাল 11টা থেকে কাজ শুরু হয়ে গেল, পুরো বাসা মোছা। এই কাজটা আমি কখনো করিনি, তাও আবার এত বড় বাসা। আমি রান্নাঘর মুছছি, এমন সময় শুভ্র এসে মোছা জায়গায় পা দিয়ে ফ্রিজ থেকে পানি নিয়ে খেলো এবং আমার কাছে এসে বলল, এখনও সময় আছে, বাসা থেকে বিদায় হও। তাছাড়া এই কদিনে এমন হাল করব যে তুমি কল্পনাও করতে পারবে না। ওর কথা শুনে রেগে গিয়ে বালতির ময়লা পানি শুভ্রের গায়ে ঢেলে দিলাম। ও শিট বলেই আমাকে কষে একটা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে বললাম, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি। আমি কী জিনিস সেটাও তোমাকে দেখতে হবে না? ওর রাগে বের হয়ে গেল। শুভ্র, তোর গা ভেজা কেন? পানি পড়েছে মা বলে ওর রুমে চলে গেল। শুভ্র শাওয়ার নিচ্ছে আর ভাবছে, হাঁটু বয়সী মেয়ে কিনা আমাকে নাচতে হাল করে ছাড়ল। আজ পুরো দিন প্রচুর কাজ করেছি। পলা সাহায্য করতে এসেছিল, কিন্তু দিদুন একদম নিষেধ করে দিছে। পলা রাতের খাবার উপরে দিয়ে গেল। আজ আর ভালো খাবার নেই, শুকনো রুটি আর ভাজি। আমার প্রচুর ক্ষুধা লাগছে, তাই জলদি খেতে শুরু করলাম। শুয়ে আছি আর বাসার কথা মনে করছি। এমন সময় ফোনে কল আসলো। দাদু কল করেছে। পরি, কেমন আছো? কথাটি শুনে আমার চোখ দিয়ে পানি বেয়ে যাচ্ছিল। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম, খুব ভালো আছি। নিতাই সেন গম্ভীর গলায় বললেন, তুমি কাঁদছো পরি? ধরা পড়ে গিয়ে বললাম, আপনাকে খুব মনে পড়ছে দাদু, তাই কাঁদছি। উনি আরও কিছু কথা বলে ফোন রেখে দিল। যে মানুষ আমার এত উপকার করেছে তার পরিবারের ক্ষতি কি করে করব?
সকালে সেই আবার কাজে ভর্তি হওয়া। আমি কাজ করছি এমন সময় দাদু এসে আমায় বলল, পড়ি তুমি কাজ করছো? আমি চমকে উঠে দেখি দাদু সামনে। উনি কেমনে আসলো? আরও কয়েকদিন পর তো আসার কথা। উনি চিৎকার করে বাসার সবাইকে ডাকলো, এই বাচ্চা মেয়েকে দিয়ে কাজ করার হুকুম কে দিয়েছে? পলা মুখ ফসকে বলেই দিল, কর্তা। গিন্নিমা দিয়েছে। বিমলা পলার দিকে রাগীভাবে তাকিয়ে ধমক দিল, বিমলা তুমি খুব খারাপ কাজ করেছো। পরি আর উপরে থাকবে না আজ থেকে, আমাদের সাথেই আমাদের মতো নিচে থাকবে। যাও তো সমরেশ, পরি সব জিনিসপত্র নিয়ে ওই কোনা রুমটা রাখো। আজ থেকে ও ওই রুমেই থাকবে। কারো যদি অসুবিধা হয় সে যেন বাসা হতে চলে যায় বলে আমাকে নিয়ে ওনার রুমে ঢুকলেন। এই প্রথম ওনার রুমে আসলাম। খুব সুন্দর রুমটি। আমাকে সোফায় বসতে দিয়ে আলমারি থেকে একটা খাম এনে আমার হাতে দিল। আমি খামটি খুলে দেখলাম আমার বয়সী একটা মেয়ে, সাদা কালো ছবি, দুই দিকে দুটা বেনি করে চুল ছেড়ে দেওয়া, দারুণ দেখতে। দাদু, এটা রেনু? উনি মুচকি হেসে বলেন, 45 বছর আগেকার ছবি এটা। বিমলা রুমে এসে পরীকে ওই অবস্থায় দেখে খেকিয়ে উঠে বললেন, আপনি অন্য জাতের মেয়েকে ঘরে থাকতে দিয়েছেন? কিছু বলিনি। এক পাতে ওকে নিয়ে খেতে হয়েছে, তবুও কিছু বলিনি। আজ শেষ অবধি আমার ঘরেও তুললেন। আমি দাদুকে ছবিটা দিয়ে বের হয়ে আসলাম। অযথা সেখানে থাকার কোনো মানে হয় না। দিনগুলো ভালোই কাটছিল। বিকেলে দাদু আমাকে আর অর্পিতাকে নিয়ে পার্কে যাওয়া, ফুচকা খাওয়ানো, সকালবেলা আমাদের নিয়ে জগিং করা সহ লং ড্রাইভে যাওয়া। দাদু মনে হয় নতুন একটা জীবন পেয়েছে। শুভ্র প্রথম পদেই কার্ডার নির্বাচিত হয়েছে। সরকার থেকে গাড়ি বাড়ি সব পেয়েছে, কিন্তু বাসা থেকেই সব কাজ করে। আমার পিছে তেমন লাগে না। প্রায় 3 মাস কেটে যায় এভাবে। দাদু একদিন আমাকে ভার্সিটিতে নিয়ে গিয়ে অর্থনীতিতে অনার্সে ভর্তি করিয়ে দেয়, প্রাইভেটে। আমি সেদিন ওনার সামনে খুব কেঁদেছিলাম। আমার কান্না দেখে উনিও কাঁদছিল প্রচুর। পড়ি, মনে করো আমি আমার রেনুর জন্য সব করেছি। একদিন শুভ্র ওর সব ফ্রেন্ডদের বাসায় ইনভাইট করে। খাওয়া দাওয়া মাস্তি সবই চলছিল। আমি আর অর্পিতা বিকেলে দাদুর সাথে পার্কে যাব বলে বের হতেই শুভ্রর এক ফ্রেন্ড বলল, দোস্ত, অর্পিতার সাথে মেয়েটিকে। তখন সবাই আমার দিকে তাকাতে আমি জলদি বের হয়ে আসলাম। ওর নাম পড়ি, আমাদের বাসায় থাকে, মুসলিম মেয়ে। শুভ্রের ফ্রেন্ড আকিক বলে উঠল, মাশাআল্লাহ, নামেও পড়ি, দেখতেও পড়ি। দোস্ত, আমার একে চাই। আমিও মুসলিম, ও মুসলিম। এদিক থেকে কোনো সমস্যা হবে না। প্রয়োজন হলে বাবা মাকে পাঠাবো, তুই সব ম্যানেজ করে দে দোস্ত। হই হই। কী রে আকিক, তুই নাকি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না? আজ পরীক্ষা দেখে ফিদা? সব ফ্রেন্ডরা একসাথে বলে হেসে উঠল। শুভ্রের কথাগুলো শুনে চরচর করে মাথায় রক্ত উঠে গেল, কিন্তু সবার সামনে কিছু বলল না। সবাই চলে যাওয়ার আগে আকিক আবার অনুরোধ করে গেল। রাত 11:30 বাজে। আমি বই নিয়ে পড়ছি, এমন সময় শুভ্র আমার রুমে ঢুকে সিটকিনি লাগিয়ে দিতেই আমি শিউরে উঠলাম। এই, আপনি আমার রুমে? কথা বলা না শেষ হতে ঠাস করে আমার গালে চর বসিয়ে দিল। আমি গায়ের জোরে ধাক্কা দিয়ে বললাম, আপনার সাহস কী করে হয় আমার গায়ে হাত তোলা? আপনাকে কে অধিকার দিয়েছে? আমার ফ্রেন্ড সার্কেলদের সামনে দিয়ে তোমায় কে যেতে বলেছে? নিজের রূপ দেখানোর জন্য গিয়েছিলে? ফের যদি এমন কাজ করো তাহলে হাত পা ভেঙে রেখে দিব বলেই চলে গেল। শুভ্রর কথাগুলো আমার মাথায় কিছুতেই ঢুকলো না। আমি তাদের সামনে দিয়ে গেলে তাদের কি সমস্যা, আর শুভ্রর বা কী সমস্যা? অর্পিতা এসে বলল, পরি দিদি আমার স্কুলে যাবে? কেন? না এমনি, তোমাকে দেখাতাম আমার স্কুলটা। আন্টি বকা দিবে অর্পিতা? ও চুপ করে গেল, কারণ ও জানে ওর মা বকাই দিবে। আমি রাতে সবার সাথে খেতে বসতেই শুভ্রের বাবা অনিল আঙ্কেল বললেন, শুভ্র আকিকের বাবা আমাকে কল করেছিল। শুভ্রের গলা দিয়ে ভাত আর নামে না, যা ঘটার ঘটে গেছে। নিতাই সেন তার ছেলেকে বলল, কেন কল দিয়েছিল? আকিকের নাকি পরীকে খুব পছন্দ হয়েছে, তাই প্রস্তাব পাঠাতে চায়। শুভ্রের মা তো বলেই দিছে কাল সকাল 10টায় আসতে। আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে বিয়ের কথা শুনে। বাবা আমাকে তো একবার জিজ্ঞাসা করে ওদের আসতে বলতে। বিমলা ধমক দিয়ে বলে, তোর মা যা করেছে একদম ঠিক করেছে। পরিচয়হীন একটা মেয়েকে আকিকের মতো ছেলে বিয়ে করতে চেয়েছে, এতেই অনেক। তাছাড়া আকিকের পরিবারও অনেক বড় পরিবার। বিয়ে হয়ে গেলে ঝামেলা চুকে যেত, চোখের সামনে আর তো দেখতে হতো না। দিদুনের কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি বেয়ে যাচ্ছিল। আমি অমল আঙ্কেলকে বললাম, তারা যদি বিয়ে করতে চায় আমি রাজি বলে উঠে এলাম। দেখেছিস মেয়েটার তেজ, আমার বাসায় খাবে আর আমাকেই তেজ দেখাবে। নিতা সেন চুপ করে গেল। অন্তত পরীর মুখ থেকে এই কথা আশা করেননি। শুভ্র আর না খেয়ে উঠে গেল। অনিতা ছেলের দিকে চেয়ে মনে মনে ভাবল, শুভ্রের মতিগতি ভালো ঠেকছে না, তাই মেয়েটি এ বাসা থেকে চলে গেলে বাঁচি।
শুভ্র রুমে এসে প্রচণ্ড রেগে আছে। জীবনে কত মেয়ের প্রপোজাল ফিরিয়ে দিয়েছে শুধু কেরিয়ার গড়ার উদ্দেশ্যে, আর আজ নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে হবে বলে সামনে একটা টেবিলে লাথি মারল। হোক না দুর্ঘটনাবশত বিয়ে, তবুও ও আমার বউ তো। আমি খাটে হেলান দিয়ে বসে কাঁদছি। অভাগী যেদিকে যায় সেদিকেই সাগর পোড়ায়। তবে একটা দিক থেকে ভালো, আমি আমার অস্তিত্ব খুঁজে পাবো, একটা নিজের পরিচয় হবে। এখানে কারো কথা শুনতে হবে না তো। সকাল থেকে বাসায় জোগাড় চলছে আমাকে দেখতে আসবে বলে। দাদু কোনো দিক দিয়ে কমতি রাখেনি, কিন্তু দাদু কই? উনি কাল থেকে একবারও কথা বলেননি আমার সাথে। আজ জগিংয়ে নিয়ে যাওয়ার কথাও বলেনি। নিচে নেমে দেখি শুভ্র অফিসে যাচ্ছে। আমার দিকে একবার তাকালো, তারপর রাগী লুক নিয়ে চলে গেল। এখানে রাগ কারে দেখালো? আজ অর্পিতা স্কুলে যায়নি আমাকে দেখতে আসবে বলে। আমি লাল আর সাদা মিশ্রিত পাড়ে শাড়ি পরেছি, লাল লিপস্টিক, হালকা গহনা, ব্যাস এটুকুই। পরি দিদি, তোমাকে যা লাগছে না, একদম দেবীর মতো। যাও, কি বলো? সত্যি দিদি বলছি। তোমার সত্যি বলতে হবে না। জানো দিদি, আকিক দাদাও অনেক সুন্দর। তাই তুমি আকিক দাদারে দেখনি? না অর্পিতা। অনিতা এসে বলল, কি মেয়ে, তুমি রেডি? আন্টি। অনিতা পরীকে দেখে অভিভূত হয়ে যায়। আসলে মেয়েটি অমায়িক সুন্দর, এর জন্য জলদি এই বাড়ি থেকে সরাতে চাচ্ছে। শুভ্রর মধ্যগতি ভালো ঠেকছে না। পলা ডাকতে এলে চলে যেও অর্পিতার সাথে বলে অনিতা চলে গেল। আকিক ওর মা, বাবা আর বোন পরীকে দেখতে এসেছে। নিতাই সেন তাদের সাথে কথা বলছে, সাথে শুভ্রের বাবাও আছে। বিমলা পলাকে বলল পরীকে ডেকে আনতে। প্রায় 10 মিনিট পর পরী মাথায় ঘোমটা দিয়ে হাজির। আকিক তো জাস্ট ফিদা। শুভ্রকে আকিক ফোন দিল একটু আড়ালে গিয়ে। হ্যাঁ আকিক বল। দোস্ত, বিশ্বাস কর, পরীকে দেখে কলিজাটা টান পড়ল। এই মসজিদে সারা জীবন বলে তার কৃতদাস হয়ে থাকতে এতেও আমি রাজি। শুভ্র বলল, বাসায় তোরা এসে গেছিস? ও আমার সামনে। দোস্ত, তাহলে বোঝ আমি কোথায়। আমি আসছি বলে শুভ্র কল কেটে দিল। শুভ্র কল কেটে দিয়েই ফোনটি গায়ের শক্তিতে ফ্লোরে ছুঁড়ে মারল। স্যার, কিছু হয়েছে বলে বডিগার্ড রুমে ঢুকলো। না কিছু না, গাড়ি বের করেন, আমি বাসা যাব। আকিকের বাবা মা পরীকে খুব পছন্দ হয়েছে। পারে না যে আজই ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে যান। এতি মেয়ে বলে তাদের কোনো সমস্যা নেই। আমি আমার রুমে এসে বসে আছি। আকিক দেখতে অনেক স্মার্ট এবং সুন্দর, তাকে অপছন্দের কোনো প্রশ্নই আসে না। আমি একটা পরিচয় পাবো, আমারও একটা সংসার হবে, আমার সব কিছুতে অধিকার থাকবে, এটাই আমার কাছে অনেক। কেবল দরজা বন্ধ করে দিব এমন সময় শুভ্র ঝট করে রুমের ভিতরে ঢুকে পড়ল। এই, আপনি এভাবে কেন ঢুকলেন? ও কোনো কথা না বলে খাটে গিয়ে বসে আমার দিকে চেয়ে থাকলো। এই, আপনি কি বোবা, কথা শুনতে পারছেন না? আর টেনশন করতে হবে না আমাকে নিয়ে। আমি কখনো আর এ বাসায় আসবো না। বিয়ের কথা শুনে শুভ্র রেগে গিয়ে আমাকে চর মারল ঠাস করে। আমার এত খারাপ লাগলো যে কাঁদো কাঁদো হয়ে বললাম, আর কয়েকদিন মাত্র অপেক্ষা করুন, আমি বিদায় হয়ে যাব। এবারও শুভ্র কষে আরও একটা চর মেরে বলল, লজ্জা করে না? নিজের হাজব্যান্ড থাকা সত্ত্বেও অন্য পুরুষকে বিয়ে করতে চাও? আমি আকিকের থেকে কোনো দিক থেকে কম? বরং 10 গুণ সব দিক দিয়ে বেশি। আমি ওকে ধাক্কা দিয়ে বলি, কিসের স্বামী? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আমি যে বিয়েটাই মানি না সেখানে স্বামী কোথা হতে আসে? শুভ্র পরীকে সোজা হাত ধরে টেনে নিচে ড্রয়িং রুমে এনে দাঁড় করালো। সবাই শুভ্রের কাজ দেখে দাঁড়িয়ে গেল। আকিক, সরি, তুই পরীকে বিয়ে করতে পারবি না, বিকজ শি ইজ মাই ওয়াইফ। শুভ্র, কি পাগলামি করছিস? বাবা, আমি সত্যি বলছি। তোমাদের বিশ্বাস না হলে পরীকে জিজ্ঞাসা করে দেখো, আরও 4 মাস আগে আমাদের বিয়ে হয়েছে হিন্দু রীতিতে। কি হলো পরী, বলো সবাইকে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। শুভ্র ছুটে যায় মন্দিরের কাছে এবং এক মুঠো সিঁদুর নিয়ে এসে হঠাৎ করে পরীর মাথায় সিঁদুর দিয়ে বলে ওঠে, এটা দিয়ে 3 বার ওর মাথায় সিঁদুর দিছি। ও আমার বিবাহিতা স্ত্রী, তাই ও শুধু আমার বলে পরীকে একদম কাছে টেনে নিল। আমি লজ্জায় মাটিতে মনে হয় মিশে যাচ্ছি। যতই নিজে ওর কাছ থেকে ছাড়তে চেষ্টা করছি, ততই শক্ত করে ধরিয়ে যাচ্ছে। তুই খুব বড় অন্যায় করেছিস পরীর সাথে, সেটা তোর দেখতে হবে না আকিক। নিজের চরকায় নিজের তেল দে দোস্ত। আর পরী তোর বৌদি হয়, তাই সম্মানের চোখে দেখিস। নিতাই সেন হাত জোর করে বলে, দেখেন, এই ঘটনা আমাদের পরিবারের কেউ জানেন না, তাই এখন যখন জেনেছি তাই জেনে শুনি আর ভুল করতে পারবো না। আকিকও ওর পরিবার চলে যায়। শুভ্রের মা যেটা ভয় করেছে আর সেটাই হলো। পুরো বাসে স্তব্ধ হয়ে গেছে। তার মানে তুই পরীর সাথে এমন বাজে কাজ করেছিস বলে নিতাই সেন শুভ্রর গালে ঠাঁটিয়ে চড় মারে। বিমলা এসে নিতাইকে শাসায়, শোনো, বাহিরের মেয়েকে নিয়ে একদম তর্ক করবে না বলে দিচ্ছি। বাসায় জম নিয়ে এসে তুলেছ। আমার সংসারটা এক নিমিষে শেষ করে দিছে মেয়েটি। আমি সেখান থেকে দ্রুত রুমে চলে আসলাম।
এখান থেকেও আশ্রয় আমার শেষ হয়ে গেল। পুরোটা দিন রুমের ভিতর বসে আছি, কেউ একবার ডাকতেও আসেনি খাবার খেতে যাওয়ার জন্য। না, আর না, আমি এখানে থাকবো না, আজ রাতেই চলে যাব। রাত 2টা বাজবে এমন সময় এক কাপড়ে বাসা থেকে বের হওয়ার চিন্তা করলাম। শুভ্র একের পর এক সিগারেট টানছে, পুরোটা দিন কিছু খাওয়া নেই। অনিতা এসে ছেলেকে বারবার খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু শুভ্র কিছুই খায়নি। ওর মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি আস্তে আস্তে রুম থেকে বের হয়ে নিচে নামতেই অন্ধকারে হুড়মুড় করে পড়ে যাই। কোনো একটা শব্দ পেয়ে শুভ্র বাইরে এসে লাইট জ্বালিয়েই দেখে নিচে পড়ে বসে আছে। শুভ্র দ্রুত নিচে নামতেই আমি ওই অবস্থায় কোনো মতো উঠে মেন গেটের কাছে দৌড়াতে লাগলাম। আমি একবার মেন গেট খুলে বের হতে পারলেই বাইরে থেকে গেট লাগিয়ে দেব, এতেই কাজ হয়ে যাবে। শুভ্র পরীর মতলব বুঝতে পেরে দৌড়ে নিচে নেমে যায় এবং এক নিমিষেই ধরে ফেলে। আমি শুভ্রর সাথে ধস্তাধস্তি শুরু করে দিচ্ছি। ছাড়ুন বলছি। ছাড়বো, কিন্তু এখানে নয় বলে আমাকে কোলে নিয়ে উপরে উঠে গেল। নির্জন রাতের এই কাহিনী শুধু একজনের মানুষের কাছে প্রকাশ হলো, সেটা হলো নিতাই সেনের কাছে। ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন, আমি কিন্তু চিৎকার দিব। দাও, এতে তোমার কি হাল করব তুমি নিজেও বুঝতে পারবে না বলে শুভ্র ও রুমে এসে পরীকে জাস্ট ছুঁড়ে ফেলে দিল। জিম করা বডি বুঝছো ম্যাম, তোমায় যদি সামলাতেই না পারি তাহলে জিম করে কী লাভ আমার? দেখো, আমি যেমন ভালোবাসতে পারি তেমন শাস্তিও দিতে পারি। এমনি বিসিএসে প্রথম ক্যাটাগরিতে ক্যাডার হয়নি, ঘটে নিশ্চয়ই অসংখ্য বুদ্ধি আছে তোমায় ঘায়েল করার জন্য। সিঁড়ি থেকে পড়ে গিয়ে এমনি পা মুচকে গেছে, মনে হয় তার উপর ওভাবে খাটে ফেলে দেওয়াতে ভীষণ জোরে লেগেছে। এত কাঠখড়ি পুড়ে বাসার সবাইকে বললাম, আকিকের সাথে সম্পর্ক নষ্ট করলাম আমায় ছেড়ে যাওয়ার জন্য। আমি কাঁদতে কাঁদতে বললাম, কতদিন এভাবে আটকে রাখবেন? আমি সুযোগ পেলে বের হয়ে চলে যাব। তুমি যেন সুযোগ না পাও সেই ব্যবস্থাই করছি বলে শুভ্র আমার কাছে চলে এলো। এই, আপনি কি করবেন? আমার গলা শুকিয়ে এলো। শুভ্র বলল, কিছু না, শুধু একটু আদর। আই মিন রেপ, যেটা তোমার ভাষায়। কারণ তুমি তো আমাকে হাজব্যান্ড হিসেবে মানো না, কিন্তু আমি মানি তো। তাই বউয়ের কাছ থেকে কতদিন দূরে থাকা যায় বলো? ছি, লজ্জা করে না আপনার? এই, আপনার শিক্ষা? বলে 2 হাত আরও পিছিয়ে গেলাম। ও আবার একদম আমার কাছে এসে আমাকে বুকে টেনে নিয়ে বলে, ওয়েবকে ছোঁয়া যদি অশিক্ষা হয় তাহলে আমি অশিক্ষিতই হতে চাই বলে ঠোঁটে কামড় দিল। ছাড়ুন বলছি, লুচু কোথাকার বলে একটা থাপ্পড় দিয়ে বসে ওর গালে। যখন তখন ফাজলামির একটা সীমা আছে। থাপ্পড়ে শুভ্রা আরও রেগে গিয়ে আমাকে উল্টো একটা চর বসিয়ে দিয়ে বলল, আমি লুচু? তোমার সাহস কী করে হয় এই কথা বলার শাস্তি এবার দেখো বলে আমার গলা, ঠোঁট, গাল এবং থিতিতে পাগলের মতো কিস করতে লাগলো। যতই আমি নিজেকে ছাড়াতে চাই ততই পাগলামি ওর বেড়ে যায়। আমি এবার কান্না কণ্ঠে বলে উঠলাম, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমি আর কখনো বাসা ছেড়ে যাব না, প্রমিস করে বলছি। আর এই ধরনের কথা বলবো না, চরও কখনো মারবো না বলে কেঁদে উঠলাম। এবারও থেমে যায়। ঠিক বলছো তো? আর জীবনেও যাব না, সব কথা শুনবো, আমি ছেড়ে দিন প্লিজ। এবার আমাকে ছেড়ে দিল। এরপর যদি কিছু করেছো তাহলে কিন্তু কিসে শুধু সীমাবদ্ধ থাকবে না, মনে থাকবে তো? আমি নিচে তাকিয়ে বললাম, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, সেদিকে ওর খেয়াল নেই। পুরো দিন কিছু খাইনি, যাও ফ্রিজ থেকে খাবারগুলো বের করে গরম করে নিয়ে আসো, খুব ক্ষুধা পাইছে। আমি দ্রুত রুম থেকে বের হয়ে নিচে কিচেনে গেলাম। ফ্রিজ থেকে একে একে সব বের করে গরম করতে লাগলাম। অসহ্য যন্ত্রণা, এখানে থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ বলে কেঁদে উঠলাম। শুভ্রের মেজাজ ফুরফুরে এখন, মনে মনে হাসছে আর ভাবছে টেকনিকটা বেশ কাজে লাগছে। বেশ ভয় পেয়েছে, জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, সে কিনা আমার সাথে চ্যালেঞ্জ নেয় এবং দূরে চলে যেতে চায়। এবার দেখব কেমন করে যায়। আমি খাবারগুলো গরম করে শুভ্রের রুমে দিয়ে গেলাম। দেখলাম বসে ফোন চাপছে। আমাকে দেখে বলল, পরি, তোমাকে তো দাদু ফোন দিয়েছে, নিশ্চয়ই তোমার ফেসবুক আইডিও আছে, আইডিটা দাও তো। আমার কোনো আইডি নেই বলে খাবার রেখে রুম থেকে বের হয়ে আসতেই শুভ্র বলে উঠল, আমি খাবো, তারপর তুমি পরিষ্কার করবে এবং এখান থেকে নিয়ে যাবা সব। বাধ্য হয়ে বসে পড়লাম। বেটার মতলব ভালো না, কখন কোন দোষে ইজ্জতের উপর হামলা দিবে সেটা বলা যায় না, তার থেকে চুপ করে বসে থাকাই শ্রেয়। শুভ্র খাচ্ছে, ওর খাওয়া দেখে আমারও খুব ক্ষুধা লেগে গেছে। মনে হচ্ছে পেটের ভিতর ইঁদুর দৌড়াচ্ছে। পরি, তুমি রান্না করতে পারো? আমি ওর দিকে খেকিয়ে উঠে বললাম, পারি না। বেটা খাচ্ছিস খা, সেটা আবার আমাকে দেখিয়ে দেখিয়ে খেতে হবে? বজ্জাত খচ্চর কোথাকার বলে 1000টা গালি দিলাম। শুভ্র হঠাৎ খাওয়া থামিয়ে দিয়ে আমার দিকে তাকালো। আমি ঢোক গিলে বললাম, এই যা, কথাগুলো বুঝতে পারছে নাকি? মনে হচ্ছে এবার আর রক্ষা নেই, ইজ্জতের গোষ্ঠী আজ মনে হয় উদ্ধার করেই ছাড়বে। শুভ্র প্লেট নিয়ে আমার কাছে এসে বসে পড়ল। আমি আরও গুটি গুটি মেরে বসে পড়লাম।
আমাকে ওভাবে দেখে হাসি দিয়ে বলে, মিসেস শুভ্র, খাবার খাওয়ার সময় অন্তত কেউ দুষ্টামি করবে না। তবুও সেফ থাকা দরকার। আপনার মতিগতি আমার চেনা আছে। পেটে তো মনে হয় পুরো দিনে কিছু পড়েনি বলে আমার দিকে তাকালো। দরদ দেখাচ্ছি। ঢের খেয়েছি, আমার পেট ভরাই আছে বলে অন্যদিকে তাকালাম। প্লেটে অর্ধেক ভাত রেখে বলল, বাকিগুলো খেয়ে নাও বলে হাত ধুতে গেল। কি, আমি ওর এঁটো ভাত খাবো? সাহস কী করে হয় এটা বলা? মিসেস শুভ্র, আমার সাহস আমি দেখিয়েছি। যদি আরও দেখতে না চাও তাহলে অন্তত ফটাফট খেয়ে রুম থেকে বিদায় হও। আমি ঘুমাবো, কাল সকালে অফিস আছে। আমি খাবো না। আমার কাছে এসে এমন একটা ধমক দিল, ভয় খেতে শুরু করলাম। এর বেশি ভাত খাবা না, সকালে আবার খেতে হবে তাই। আর হ্যাঁ, খেয়ে লাইট অফ করে আমার বিছানায় শুতে পারো, আবার তোমার রুমেও যেতে পারো। তোমার ইচ্ছা। গুড নাইট বলে ঘুমিয়ে পড়ল। ইচ্ছে করছে মাথায় বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে দিই। গুড নাইট। সব পরিষ্কার করে লাইট অফ করে দরজা টেগিয়ে দিয়ে সব কিচেনে রেখে প্রায় 3:30টার দিকে ঘুমাতে গেলাম। সকালে অর্পিতা এসে দরজা নক করলো। কি ব্যাপার অর্পিতা, এত সকালে ডাকছে কেন? চলো, দাদুর সাথে জগিংয়ে যাব। এমনি রাতে ঘুম হয়নি, তার উপরে এত সকালে বাইরে যাইতে হবে। উফ, কি যে ঝামেলা। আমি আর অর্পিতা একদিকে হাঁটছি আর দাদু ওপাশ দিয়ে হাঁটছি। পরি দিদি, তোমাকে দিদি বলে ডাকবো না বৌদি বলে ডাকবো? আমি থেমে গেলাম, কি বললো বুঝতে পারছি না। কেন, আগে যা বলেছিস এখনও তা বলে ডাকবি? তোর গুণধর দাদা কি ভালো কাজ করেছে যে এর জন্য ওর স্বীকৃতি পরীকে দিতে হবে বলে নিতাই সেন দৌড়াতে লাগলো। ওনার দৌড়ানো দেখে বুঝতে হবে আমাদেরও তার সাথে দৌড়াতে হবে। কি আর করা, আমি আর অর্পিতাও দিলাম এক দৌড়। সকালে শুভ্র ওর মায়ের কোলে এসে শুয়ে আছে। অনিতা কোনো কথা বলছে না। মা, পাঠার মতো ম্যামে করছিস কেন? আমি তো পাঠাই, কিন্তু তোমার কাছে? পরীর সামনে যেন বলো না, সারা জীবন ওই নাম ধরেই ডাকবে। ওই মেয়ের মধ্যে কি পেলি যে জাত পাত ধর্ম কিছু দেখলি না? আমি ওর সাথে খুব বড় অন্যায় করে ফেলেছি বলে সব ঘটনা খুলে বলল। তুই আমার ছেলে হয়ে এত বড় কাজ কেমনে করলি, তাও একটা এতিম মেয়ের সাথে? আর তুই কি ভাবছিস ও তোকে মেনে নেবে? জানি না মা, চেষ্টা করতে তো দোষ নাই। দাদা নাকি আসছে বৌদিকে নিয়ে। 15 দিন পর। বেশ ভালোই হলো। দাদাকে যেন কিছু বলো না বলেই শুভ্র চলে গেল। আমরা জগিং শেষে বাসায় আসলাম। হাঁপিয়ে গেছি আজ। দাদু যা দৌড়িয়েছি না, আজ জীবনটা কয়লা করে ছাড়ছে। অনিতা এসে পরীকে এক গ্লাস জুস এগিয়ে দিল। আমি তো অবাক হয়ে গেলাম। আজ সূর্য কোন দিকে উঠেছে বলে আমি অর্পিতার দিকে ও আমার দিকে চাওয়াচাওয়ি করতে লাগলাম। দাদুও বেশ অবাক। মেয়ে, তোমায় দিছি না বলে ধমক দিল। আমি ভয়ের ঠেলায় নিলাম হাতে। উপরে তাকিয়ে দেখলাম শুভ্র আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে হাসছে। ওকে দেখে আমার গা জ্বলে যাচ্ছিল। আমার সহ্যই হয় না তাকে। আমি জুস খেয়ে রুমে এসে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে ঢুকলাম। সকালে সবাই একসাথে বসে নাস্তা করছে এমন সময় দিদুন বলে উঠল, বড় দাদু ভাই নাকি আসবে রে অমল। মা, নিজে নাতি নাতনি নিয়ে যে হৈ হৈ করবো একটু তারও উপায় নেই। জাতপাতহীন মাইয়াটারে দেখলেই সব আনন্দ মাটিতে মিশে যায়। সুযোগ বুঝে বাড়িতে গেড়ে বসেছে। আমার খাওয়া বন্ধ হয়ে গেল। শুভ্র আমার দিকে তাকালো। আমার চোখ দিয়ে টপ টপ করে নাস্তায় পানি পড়লো কয়েক ফোঁটা। আমি আর না খেয়ে উঠে আসলাম। দেখেছিস মাইয়ার তেজ? বলি, খাবারগুলো যে নষ্ট করলে সেটা কি তোমার বাপের টাকায় কেনা? বিমলা, চুপ করবা না আমিও উঠে যাব? বলি, বাইরের মেয়ের জন্য তোমার এত দরদ কেন? সুন্দরী মেয়ে দেখলেই দরদ উঠতে পড়ে। তোমার মুখে যেন কোনো কথায় আটকেছে না দেখছি বলে উঠে গেল নিতাই সেন। সাথে শুভ্রও উঠে গেল। আমার কি যে খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না। শুভ্র এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করো না, দিদুনও অনেক ভালো। যেদিন আপন করে নেবে সেদিন বুঝবা উনি কী জিনিস। আমি পেছন ফিরে শুভ্রকে একটা চট বসিয়ে দিই। যখন তখন জড়িয়ে ধরার অজুহাত খোঁজেন কেন? আমি উড়ে এসে তো জুড়ে বসতে চাইনি, সব আপনার জন্য হয়েছে। কোনো দিনও আপনাকে ক্ষমা করব না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে আসলাম ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। আজ শুভ্র যেন প্রচুর অপমান বোধ করলো পরীর চর মারায়। আমি ভার্সিটিতে এসে ক্লাসরুমে যেতেই আমার ফ্রেন্ড অমিত বলে উঠল, কী রে, বিয়ে করেছিস? আমাদের বলিসনি তো। আমি অবাক হয়ে বললাম, কে বলেছে আমার বিয়ে হয়েছে? কেন, কাল রাতেই তো বললি এখন তুই বরের কাছে। আমি বলেই শুভ্রর কথা মনে পড়ল। পুরো ক্লাসে ব্যাপারটা সবাই জেনে গেছে। অনেকে অনেক কথা বলছে আর আমি মাথা নিচু করে শুনছি। লজ্জা ঘৃণায় আমার মাথা কাটা যাচ্ছে। এক পর্যায়ে প্রচুর রাগ উঠল। ক্লাস না করে রিক্সা করে শুভ্রর অফিসে গেলাম। আরে ম্যাম, আপনি? এখানেও দেখছি সবাই ব্যাপারটা জানে। আমি ভিতরে যেতে লাগলাম আর লোকটি বলল, ম্যাম ভিতরে যাবেন না প্লিজ। স্যার, পুরোটা কথা আর বলা হলো না, এর মধ্যে ঢুকে গেলাম রুমে। কোনো দিকে না তাকিয়ে শুভ্রকে গিয়ে চর মারলাম। আপনার সাহস কি করে হয় আমার আইডি হ্যাক করা? আর সবাইকে কি বলেছেন?
শুভ্র চুপ থাকা দেখে আমি পেছন ফিরে দেখি অফিসের কয়েকটা স্টাফ দাঁড়িয়ে আছে। এবার আমি নিজেও হকচকে উঠলাম। স্টাফগুলো লজ্জায় মাথা নিচু করে চলে গেল। আমি শুভ্রের দিকে চেয়ে দেখি ওর পুরো চোখ লাল হয়ে গেছে এবং দুফোঁটা পানিও পড়ে গেল চোখ দিয়ে। একটানা 5টা চড় আমার গালে এবার পড়লো খুব জোরে। আমি মাথা নিচু করে গাল ধরে দাঁড়িয়ে আছি, নাক ও চোখের জল একাকার। গেট আউট। বাসায় ফিরে তোর মুখ যেন না দেখি বলে শুভ্র পেছন ফিরে দাঁড়িয়ে রইল।